আবার চক্রান্ত করেছে, এইবার গভীর ভাগ পেতেছে। অন্ধকার মেঘে আকাশ থেকে বিজঙ্গরে ঘন কালো ছায়া নেমেছে। ওই দেখো যুদ্ধের সেনাপতি। আজ্ঞে আলিজা। আমি বিজয়নগরে আমার রাজত্ব কায়েম করতে চাই। শত্রু অপরাঘাত হানবে। যুদ্ধে সময় এসে গেল, ইতিহাস লেখার সময় এসে গেল। গুপ্তচররা সূচনা দিয়েছে যে বিরজাপুরের সুলতান বিজয়নগরের প্রতি আক্রমণের পরিকল্পনা করছে। কেন আপনার সৈন্যবাহিনীকে যুদ্ধ করার জন্য তৈরি নেই? সেনা তো তৈরি আছে, কিন্তু আমার চিন্তা আমাদের কৃষকদেরকে নিয়ে। কৃষকদের ফসল তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, এই যুদ্ধতে ফসলের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, এই বিষয়টা তুমি ভেবেই দেখিনি। তাহলে তো যে কোনো প্রকারে এই যুদ্ধকে আটকাতেই হবে। হ্যাঁ, কেননা এই আনাজ যুদ্ধ যখন অনেক দিন ধরে চলে তখন প্রজা এবং সেনাদেরকে শক্তি যোগায়। হ্যাঁ, আর রাজকোষের সম্পদও বৃদ্ধি করে। হ্যাঁ, কিন্তু যদি যুদ্ধটাকে কোনোভাবে আটকানো সম্ভব না হয়? লড়াই করব। আমি ইতিমধ্যে তার প্রস্তুতি নিচ্ছিও। আমি এই ফসলের আশেপাশের অন্যান্য রাজ্যের সাথে আমরা চুক্তি করব যে কোনো দামে। আমি এর মধ্যে কিছু ব্যবসায়ীকে খবরও দিয়ে দিয়েছি। এটাই করা ঠিক হবে। শত্রুকে কখনোই নিজের জমির ওপর অধিকার স্থাপন করতে দিতে হয় না। নিজের জমির ওপর শত্রুর অধিকার হলে পারেই তাদের শিকড় সেই ভূমির ভেতরে প্রবেশ করে। ঠিক বলেছেন মহারাজ। যেই জায়গায় যুদ্ধ সংঘটিত হয় সেখানে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতিও হয়। সেই জন্যই যুদ্ধ সবসময় শত্রুর মাটিতে করা উচিত। আর প্রতিটি পদের মিশেছে ছলনার ঘন অন্ধকার, রাতের ছায়া বিজঙ্গরে ষড়যন্ত্রে। না গোপাল, দেখো আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি ঠিক যেমনটা বলেছি, তুমি প্রতিদিন সন্ধ্যার পরে ওদের সবার বাড়ির আশেপাশে ঘোরাফেরা কিন্তু অবশ্যই করবে। আপনি চিন্তা করবেন না, আপনি ফেরত আসলে ওই সমস্ত মন্ত্রীদের সব বিবরণ আপনি পেয়ে যাবেন। আর দেখো তোমার প্রতি কারো যেন সন্দেহ না হয়। সংঘর্ষের আবহ যেন ঘিরে নিল, শান্তি সব ফুল যেন মূর্ছা গেল। তুমি কি একাই যাবে নাকি? হ্যাঁ, আমি একাই যাব। তুমি আমার কথা মন দিয়ে শোনো। কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে যে আমি কোথায় গেছি, তাহলে অবশ্যই বলবে আমি তীর্থযাত্রায় গেছি। আরও যদি জিজ্ঞেস করে যে আমি কোথায় তীর্থে গিয়েছি, তাহলে বলে দিও যে আমি সেইখানে গিয়েছি যেখানে এর আগের বার গিয়েছিলাম। আচ্ছা, বলে দেব, তুমি চিন্তা করো না। সব বুঝতে পারছে কে কোথায় কোন ফাঁদ সাজাচ্ছে। কেউ নিঃশব্দে ফাঁদ পেতেছে, তেনালির দৃষ্টি প্রখর হয়েছে। তেনালি এখন রূপ বদলাবে, প্রতিটি কোণে তার ছায়া থাকবে। শত্রু নগর যে খেলা সাজিয়েছে, সেই খেলাকে সে উল্টে দেবে।
হবে ব্যর্থ। তেনালি এখন নেবে প্রতিশোধ, তেনালির সঙ্গে সব। রাজপুরোহিত মশাই প্রবচনের দ্বারা আজকের এই রাজসভার কাজ শুরু করা হোক। যথা আজ্ঞা মহারাজ। জগৎ সংসার বহু মূল্য বস্তু আর রত্নে সমৃদ্ধ, কিন্তু সবচেয়ে বহুমূল্য রত্ন তো হচ্ছে এই মানব জীবনে। এই কথাকে মাথায় রেখে মানুষের উচিত এই অমূল্য জীবনে প্রকৃত ব্যবহার করা। এই কারণে মানুষের জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় কে কতদিন বাঁচল, বরং এটা গুরুত্বপূর্ণ যে সে কিভাবে বাঁচল। মহারাজ, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বলুন রক্ষামন্ত্রী মশাই, কি ঘটনা হলো? মহারাজ, যেটা জানতে পারা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী রাজ্য তাদের সৈন্য বিস্তারের দিকে নজর দিয়েছে। সীমানায় তাদের সৈন্যদের গতিবিধি ইদানিং খুব বেশি বেড়ে গেছে এবং তাদের গুপ্তচরেরাও ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। এটা আমাদের রাজ্যের সুরক্ষার জন্য খুব গম্ভীর বিষয় মহারাজ। হ্যাঁ, এইটা তো আপনি একদম ঠিক কথা বলছেন। আমাদের কাছে সময় থাকতেই এর উপায় বার করতে হবে। প্রতি কোণে গুপ্তচরের ছায়া, প্রতিটি দিকে বিশ্বাসঘাতক ছলনা মায়া। রাজগুরু মশাই। আজ্ঞে মহারাজ। আমি দেখছি যে বেশ কিছুদিন ধরে তেনালি রাম আমাদের দরবারে আসছেন না। আপনি কি জানেন এই ব্যাপারে কোনো কিছু? মহারাজ, এতে এত ভাবার কি আছে? আপনি একজন সিপাহীকে তেনালিরামের বাড়িতে পাঠিয়ে সত্যটা যাচাই করে নিন। হ্যাঁ, ঠিক কথা বলেছেন আপনি। ঠিক আছে, সিপাহীকে এখানে পাঠান। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক। তুমি তেনালিরাম মশায়ের বাড়ি যাও। ঠিক আছে, তাকে কি সঙ্গে করেই আনতে হবে? হ্যাঁ। না না, শুধু এইটুকুন জানতে হবে যে সে এতদিন ধরে সভায় অনুপস্থিত কেন থাকছে। জয় আজ্ঞা মহারাজ। তেনালিরামজি, তেনালিরামজি। উনি তো বাড়িতে নেই, তীর্থযাত্রায় গেছেন। আচ্ছা, ঠিক আছে, যখন আসবে তখন বলে দিবেন। বলবেন যে মহারাজ জিজ্ঞাসা করছিল যে তেনালিরামজি রাজসভায় কেন আসছেন না। আচ্ছা, বলে দেব। সংঘর্ষের আবহ যেন ঘিরে নিল, শান্তি সব ফুল যেন মূর্ছা গেল। মহারাজ, আজকে কি কোনো খবর পেলেন গুপ্তচরের মাধ্যমে? বিজাপুর থেকে? হ্যাঁ। আমি মন বানিয়ে নিয়েছি। কি? যখনই আমার সেনা তৈরি হবে, আমরা দুই দিক থেকে তাদের উপর হামলা করব। এতে আমাদের কৃষকদের ফসলটাও বেঁচে যাবে, কারণ আমরা আমাদের মার্গ বদলে যাব। কিন্তু তখন তো বিজাপুরের সৈন্যবাহিনী আরো সতর্ক হয়ে যাবে।
যদি আমরা এখনই ওদের উপর আক্রমণ করি? মহারানী, যুদ্ধের প্রক্রিয়াতে একটু সময় লাগে। আমরাও এত তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে আক্রমণ করতে পারবো না। হ্যাঁ, সেটা আপনিই ভালো বলতে পারবেন। যদি যুদ্ধ করতেই হয় তাহলে জেতার জন্য করা উচিত। হারার সময় তো নিজের গদি তো যাই, কিন্তু তার সাথে প্রজাদের নানা রকম দুঃখ সইতে হয়, আর আমি এটা কখনোই হতে দেব না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। একটা কথা বলুন তো মহারাজ, আপনার মনের ভেতরে যে এত ঝড় চলছে, তারপরেও আপনি রাজদরবারে এত আনন্দ কি করে করেন? এটা ভীষণভাবে জরুরি। আপনি কি ভাবেন যে আমাদের রাজদরবারের কথা বিজাপুর অবধি পৌঁছচ্ছে না? আচ্ছা। প্রত্যেক রাজারাই তার অন্য রাজাদের রাজসভায় নিজের কিছু গুপ্তচর বা কিছু বন্ধুত্বের মাধ্যমে সেই রাজার সম্পর্কে কথা জানতে পারে। বাহ, এটা তো দারুণ চাল। প্রত্যেক রাজাই তার শত্রু থেকে নিজের রাজ্যের সেনাদের গতিবিধি বা যে কোনো কিছু একটা অন্তরালের মধ্যে রাখে। রানীদের কাজও খুবই কঠিন, কখনো উপদেষ্টা, কখনো শিল্পী, কখনো রাজনীতিক, কখনো যুদ্ধে বীরাঙ্গনা। জনতার পথ প্রদর্শক, ন্যায়ের পরিচয়, প্রজার রক্ষক, শক্তির প্রতিমা। রানীর কাজও খুবই কঠিন। আজ্ঞে মহারাজ, আমি আভ্যন্তরীণ সুরক্ষার জন্য আমাদের সেনা এবং সভার প্রভাবশালী ব্যক্তিদের উপর নজর রাখার জন্য বিশেষ গুপ্তচরদের আদেশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর দেখবেন কোন উচ্চ পদস্থ কর্মী কার সাথে দেখা করছে। আজ্ঞে মহারাজ, এটা খুব জরুরি, কারণ ভেতর থেকে কোনো সাহায্য না পেলে বাইরের কারো পক্ষে আক্রমণের কথা ভাবাই মুশকিল। আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বাসঘাতক প্রত্যেকটা প্রজন্মে আর প্রত্যেকটা সময়ে হয়েছে। শুধু আমাদের একটু সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, আরও একটা কথা। সেটা কি মহারাজ? এই খবরটার সত্যতা একবার ভালো মতো করে যাচাইও করে নিন। কোথাও এই খবরটা মিথ্যে না তো? আজ্ঞে মহারাজ। আর সেনাদের যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলুন। এমনটাই হবে মহারাজ। রাজার কাজ বড় কঠিন, কখনো না দেখে বুঝতে হয়, কখনো না শুনে জানতে হয়। সবদিকে নজর রাখা, শক্ত প্রশাসন গড়ে তোলা, কত সংগ্রাম, কত প্রতিকূলতা। ক্ষমতার সাথে দায়িত্ব অটুট রাখা, শত্রুর হাত থেকে রক্ষা করা, শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা, অর্থনৈতিক সমাধান করা, রাজনীতি সঠিকভাবে চালানো। ধৈর্য ধরে রাখা, নিষ্ঠায় সব দায়িত্ব পালন, প্রচার মঙ্গলে। তেনালি সব বুঝতে পারছে কে কোথায় কোন ফাঁদ সাজাচ্ছে, কেউ নিঃশব্দে ফাঁদ পেতেছে। তেনালির দৃষ্টি প্রখর হয়েছে। এখন রূপ বদলাবে, প্রতিটি কোণে তার ছায়া থাকবে। শত্রু নগর যে খেলা সাজিয়েছে, সেই খেলাকে সে উল্টে দেবে। প্রতারণা
ষড়যন্ত্রের সমাপ্তি করবে। শত্রু নগরের সব চাল হবে ব্যর্থ। তেনালি এখন নেবে প্রতিশোধ। তেনালির সামনে সব চক্রান্ত হবে নিষ্ফল। বিজয় করে শত্রুরা পাবে পরাজয়। তেনালি এখন নেবে প্রতিশোধ। আওয়াজ বেজে উঠলো, সিংহ হৃদয়ে সেনা এগিয়ে চললো। রক্ত তিলক কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গজে উঠলো। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠলো। প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল 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 গেল। রণনটঙ্কার আওয়াজ বেজে উঠলো, সিংহ হৃদয় সেনা এগিয়ে চললো। গুপ্তচরেরা তো পাক্কা খবর দিয়েছিল। তাহলে আসল ব্যাপারটা কি? কোনো গতিবিধি চোখে পড়ছে না? কি হলো? কিছু খবর পেলে? হায়দার কিভাবে ধরা পড়ল? আজ্ঞে আলিজা। কে ধরিয়ে দিয়েছিল তাকে? কিন্তু সেই আহাম্মক জানতে কি করে পারল? বাদশাহ সালামত, এত বিস্তারিত তো জানা যায়নি। তবে একটা নিশ্চিত খবর হলো যে তেনালিরামের কোনো কারণে তার উপর সন্দেহ হয়ে গিয়েছিল, আর সে রাতে সেনাপতির সাথে সেখানে গিয়ে ঘুমন্ত হায়দারকে গ্রেপ্তার করেছে। আর হায়দার জিজ্ঞাসাবাদে সময় কিছু বলে ফেলেনি তো? আফসোসের ব্যাপার তো এটাই আলিজা যে সে সব কিছু উগরে দিয়েছে। কি কি বলেছিল সে? সব কিছু। এটাও যে সে আমাদের গুপ্তচর, আর বিজয়নগরকে হারাবার চেষ্টায় ছিল সে। তা এতে মহারাজ কৃষ্ণদেবের রায়ের কি বক্তব্য রয়েছে? উনি আমাদের বিজাপুর রাজ্যে হামলা করার পরিকল্পনা করছেন। তাহলে খোঁজ লাগাও যে এখনো পরিকল্পনাই করেছেন নাকি ঠিক করে ফেলেছেন। উনি সেটা এখন প্রায় ঠিক করেই ফেলেছেন, তবে এখনো যুদ্ধের প্রস্তুতি শুরু হয়নি। তবে ওনার মন্ত্রীরাই এই হামলা করার পক্ষে আছেন। এরকম যাতে না হয়। বিজয়নগরের সেনার দল আমাদের সেনার দলের চেয়ে অনেক বেশি। এই যুদ্ধকে তো কোনোভাবে আটকাতে হবে, অন্তত পক্ষে 1 বছর। আলিজা, 1 বছর কেন? সেটা এজন্য কারণ আমি 2-1 জন রাজাকে সাথে নিয়ে বিজয়নগরের হামলার চেষ্টায় আছি। যাতে বিজয়নগরকে নিয়ে ভয় শেষ হয়ে যায় আর আমাদের রাজ্যের সীমানাও বৃদ্ধি পায়। তাহলে কি করা যায়? আমরা কিভাবে তাদের 1 বছরের জন্য যুদ্ধ মুলতবি রাখতে বাধ্য করতে পারি? মুশকিল, মানছি, খুব মুশকিল, তবে অসম্ভব নয়। মুশকিল, খুব মুশকিল।
ভাবো ভাবো সেনাপতি, নিশ্চয় কোনো না কোনো উপায় বেরোবে। ঠিক আছে জাহাপনা, আমিও ভাবছি, আর আপনিও ভাবুন। যেসব বিশ্বস্ত দক্ষ নিপুণ তারাই গড়ে তোলে সাম্রাজ্যের গুণ। যে প্রভাবশালী নিবিকমন রাজাকে সহায়তা দেয় আমরণ। যে সক্ষম এবং তীক্ষ্ণ বুদ্ধিমান তাদেরই বলে সভার রত্ন মহান। যে প্রতিভাবান ও শক্তিমান তারাই রাখে শ্রেষ্ঠত্বের মান। যে যোগ্য দক্ষ নীতিবান তারাই বাড়ায় সাম্রাজ্যের সম্মান। তেনালিরাম 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 নিষ্ঠাবান দেবান্নাবম দেবালি নিষ্ঠাবান দেবান্নাবম দেবালি নিষ্ঠাবান দেবান্নাবম দেবালি নিষ্ঠাবান তারাই রাখে শ্রেষ্ঠত্বের মান। যে যোগ্য দক্ষ নীতিবান তারাই বাড়ায় সাম্রাজ্যের সম্মান। তেনালিরাম 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 দেবালি। যেসব বিশ্বস্ত দক্ষ নিপুণ তারাই গড়ে তোলে সাম্রাজ্যের গুণ। যে প্রভাবশালী নিবিকমন রাজাকে সহায়তা দেয় আমরণ। যে সক্ষম এবং তীক্ষ্ণ বুদ্ধিমান তাদেরই বলে সভার রত্ন মহান। যে প্রতিভাবান ও শক্তিমান তারাই রাখে শ্রেষ্ঠত্বের মান। যে যোগ্য দক্ষ নীতিবান তারাই বাড়ায় সাম্রাজ্যের সম্মান। তেনালিরাম তেনালিরাম